আমাদের কেন্দ্রীয় মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড ডিস্ট্রিবিউশন খাদ্য সরবরাহ মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি এফসিআই যত আছে সবাইকে ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই মোদীজির নির্দেশে। গতকাল ওই ঘটনা ঘটেছে, শর্ত দিয়েছে। তো ওই শর্তের পরিপ্রেক্ষিতে এবার তো ভারতবর্ষ শুটাই মারবে। সকালবেলা আমি যে ভোরবেলা ভিডিওটা করেছি সেটা আমার আন্দাজ মতো করেছিল যে আমি এদেরকে হারে হারে চিনি, এরা কি করতে পারে, কোন পথে এগোবে। তো এখন দেখলাম যে হারে হারে চিনাটা আমার ঠিক। আজকেই প্রহ্লাদ যোশী একেবারে সপরিষদ মিটিং এ বসে গেছে 2টোর সময়। এখন আলোচনা কি হচ্ছে তা তো আমি জানতে পারবো না, জানা সম্ভব নয়, এটা কাল পরশু জানা যাবে। তো ব্যাপারটা যে বাংলাদেশকে ঘিরে সেটা কিন্তু একেবারে আমি নিশ্চিত। আমি আজকে আপনাদের কতগুলো খবর দেবো, সবার শেষে দেব শেখ হাসিনাকে নিয়ে একটি চমকপ্রদ খবর যেটা বাংলাদেশ সরকার ভাবতে পারছে না। প্রথমে আসি, আমাদের কাগজ লিখেছে, আনন্দবাজার সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, 2টো শর্ত দিয়েছে। এই দেখুন আমি দিয়ে দিলাম, 2টো শর্ত দিয়েছে। এই 2টো শর্ত না মানলে পরে মানে অনুকূল পরিবেশ হচ্ছে না, তাই তারেক রহমানের ঘোষা হয়েছে তিনি আসবেন না। ঘোষা কথাটা লিখেনি, ওটা আমার ভাষা। তো যেখানে বড় বড় করে লেখা হয়েছে না, তার জন্য উপহারের ডালি সাজিয়ে বসানো রেখে দেওয়া হয়েছিল। আমি জানি ডালিগুলো কি বলুন তো, সেটা হচ্ছে গঙ্গা এবং তিস্তার জলবন্টন চুক্তি। কারণ এখন এখানে শুভেন্দু অধিকারী বিজেপির রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই যে বাংলা দেবেন। এই 2টো জলবন্টন চুক্তি, কিছুটা প্রধানমন্ত্রী একদম মধ্যখানে কোনো লোক নেই, আলোচনা একেবারে 80 ভাগ এগিয়ে যেত। দ্বিতীয় হচ্ছে পণ্য সরবরাহ, তৃতীয় হচ্ছে ট্রান্সশিপমেন্ট এবং চতুর্থ হচ্ছে ভিসা, অবাধ ভিসা আর কি। আপাতত এই 4টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এখন শেখ হাসিনাকে মধ্যখানে এনে এরা যে গড়বড়টা করে ফেললো, শেখ হাসিনাকে ইস্যু করে দেশটার 12টা বাজালো। আর শেখ হাসিনা একটা ব্যক্তি, তার সঙ্গে দেশকে জড়াচ্ছে কেন? এটা কোন দেশের কূটনীতি? এরা কূটনীতি কও জানে না। কূটনীতি কিভাবে করতে হয়, শত্রুর সঙ্গে হাত মেলালেও মুখে কিন্তু একটা মৃদু হাসি থাকে এবং বডি ল্যাঙ্গুয়েজ খুব পজিটিভ থাকে। তারেক রহমান যদি এটা করতেন সব ভয়কে উপেক্ষা করে, তাহলে কিন্তু দেশটা বেঁচে যেত এবং তারেক রহমানের কপালে কিন্তু দুঃখ থাকতো না। কিন্তু তারেক রহমান করলেন ঠিক উল্টো। যদি এতই ভয়, তাহলে প্রধানমন্ত্রী হতে গেছিলেন কেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের? যদি আপনার দম না থাকে, নরেন্দ্র মোদী দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, কিন্তু আপনাদের কাজ। এখন নরেন্দ্র মোদী বলছেন যে আমরা এখন আদালতে যাব। আদালতে মানে আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে আমরা তখন বলবো যে এই আমাদের এই নীতি বহির্ভূত হবে, আমাদের কোনো কাগজপত্র কিছুই পাঠায়নি, বিচার প্রক্রিয়া কিভাবে হয়েছে তা আমরা জানি না, রায়ের কপি আমাদের কাছে নেই, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। এটা তো মুখে বলে, সব কাগজে কলমে কিছু করে না, শুধু মুখে বলে দেওয়া হচ্ছে। মুখে বলে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাই, প্রত্যর্পণ চাই। 2টো একই রকম ভাষা হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। প্রত্যর্পণ চাই। তা ভারত ওটা নিয়ে কথা বলতো যদি তারেক রহমান ফেয়ার ইলেকশনের কথাটা বলতেন এবং আওয়ামী লীগের উপরে যদি এই যে বিধি নিষেধ যেটা জারি হয়েছে, যেটা ইউনুস করে গেছিল এবং উনি একেবারে সরকারি ধাব্বা মেরে দিলেন, তার মানে ইউনুসের দেখানো পথে আপনি চলছেন, তাও ভারত নরম হতো, পরে দেখা যেত। কারণ ভারত তো মূল্য দিয়েছিল, জয়শঙ্করজিকে পাঠিয়ে তো মূল্য দিয়েছিল। কালকে নোট অফ ভারওয়াল দিয়েছে যে 23, 22, 23, 24 এই 3 দিনের মধ্যে আসলে আসুন, না হলে পরে আর আবার সময় হবে, দিয়ে দিয়েছে। এই তো প্রত্যর্পণ চুক্তি, সেও হয়তো প্রত্যর্পণ হয়ে যেত আপনার যে হাদির হত্যাকাণ্ডের, সেটাও একটা গিয়ে বলতে পারতেন। এখন আমাদের দেশের যে আইন তো চলে আমাদের একেবারে লিখিত যে কেতাব রয়েছে, সেই কেতাব অনুযায়ী, তার বাইরে এক বিন্দু যাবে না।
সে সরকারের পক্ষে যাক, সরকারের বিপক্ষে যাক। এখন আপনারা তো সেই সুযোগটা নিলেন না। এখন শেখ হাসিনার ব্যাপারটা পুরোপুরি আদালতের হাতে চলে গেল। তার থেকেও একটা বড় খবর আছে। বড় খবর হচ্ছে, শেখ হাসিনা একটি মামলা করেছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যে মামলাটি এখন ভারতবর্ষ পরিচালনা করবে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যে কাগজপত্র উনি জমা দিয়েছেন, তাতে এটা পরিষ্কার হয়ে যাবে। এবং হরিশ সালভে, আমাদের যিনি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে, খবরটা আমি আগেও করেছিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে লড়বে যে হরিশ সালভে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট দেবে, তিনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেবে। তিনি যখন মামলা লড়বেন, ওই পাকিস্তানি কুলভূষণ যাদব, যাকে ধোকা বেড়ে ইরানের বর্ডার থেকে তুলে নিয়ে গিয়েছিল পাকিস্তান, আজ পর্যন্ত ফাঁসি দিতে পারেনি, আজ পর্যন্ত না। শেখ হাসিনাকে কি করবে, যখন কাগজপত্র ফেলবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, আইসিজেতে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলবে না, তিনি বৈধ প্রধানমন্ত্রী। আর আইসিজে যদি বলে দেয় বৈধ প্রধানমন্ত্রী একবার, তাহলে পৃথিবীর কারোর বাবার সাধ্য নেই যে তারেক রহমান আপনি গদিতে বসে থাকবেন। আপনার গদিচ্যুত করতে ভারতবর্ষের 1 ঘন্টার বেশি কি 1 দিনের বেশি সময় লাগবে না। সুতরাং ডাবল অ্যাকশন হচ্ছে, দুটো ফ্রন্টে লড়া হবে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় নিয়ে নেওয়া হবে। যখনই আপনারা এই সমস্ত কথা বলবেন, আমরাও কোর্ট দেখিয়ে দেবো। আপনি কোর্ট দেখাচ্ছেন, আমিও কোর্ট দেখিয়ে দেবো। এবার আপনি আবার কোর্ট দেখাবেন, তো আমরা এবার আইসিজের এই রায় আপনাদের দেখিয়ে দেবো। আপনারা রায় দেখাননি, আপনার মুখে বলে যাচ্ছেন, আমরা রায়টাও দেখিয়ে দেবো। রায়টা দেখিয়ে দিয়ে এইবারেতে আমেরিকা, ভারত যৌথভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রতিস্থাপন করবে। হ্যাঁ, আইসিজে রায়টা হাতে এলে দেশে শেখ হাসিনা তার আগে দেশে ফিরে যান, কোনো অসুবিধা নেই। আইসিজের রায় হাতে এলে ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওই পদে বসিয়ে দেবে। আপনাদের যদি সাধ্য থাকে তাহলে আপনারা আটকে দেখান। আর তার আগে এই যে আমি একটা মশলা ছেড়ে দিয়েছিলাম, সেটা যে কাটে কাটে লিখে যাবে সেটা তো বুঝিনি। তার আগে এই সমস্ত মালপত্র হরদীপ সিং পুরীকে ডাকলো বলে, মানে পেট্রোলিয়াম মন্ত্রী, আজকে যখন প্রহ্লাদ যোশী বলেছে, তাহলে রাত্রির দিকে নিশ্চয়ই হরদীপ পুরী নিশ্চয়ই বসবেন। আর তিনি বসলে পেট্রোলিয়ামও গেল। আর আমাদের আদানি তো হচ্ছে আপনার প্রাইভেট অর্গানাইজেশন, সে তো বিজেপির দয়া, মোদী দয়া বেঁচে আছে। মোদীজি পায়ের কাছে পড়ে থাকেন দিন রাত, আম্বানি আর আদানি। তা আদানিকে ডেকে বলবে যে আদানি কারেন্ট হাফ করে দাও, 1/4 করে দাও। আদানির সঙ্গে সঙ্গে 1/4 করে দেবে, বাকিটা আমাদের ন্যাশনাল গ্রিডে দিয়ে দেবে। কারণ তার তো কোনো ক্ষতি নেই। সে যদি একটু প্রধানমন্ত্রী খুশি করতে পারে, তাহলে পরে লাফাতে লাফাতে চলে যাবে। তাহলে আপনাদের ভাগ্যে কি জুটলো? আপনাদের ভাগ্যে জুটলো, আদালত দেখিয়েছেন না, আপনাদের ভাগ্যে জুটলো, আপনার শর্ত দিয়েছেন। তাই ভারত শর্ত দেবে না, ভারত শুধু কাগজগুলো জোগাড় করছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, আর একটা হচ্ছে আইসিজের রায়। তারপরে শেখ হাসিনা আমার কথা মতো প্রধানমন্ত্রী পদে আবার পুনর্বহাল হবেন এবং দেশ শাসন করবেন। আপনারা তখন আর শোষিত জাতি হিসেবে আর পৃথিবীর বুকে পরিচিতি পাবেন না। আপনারা আবার একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরবেন। আজ সুপ্রিম কোর্টে রাম মন্দিরের অনুদান চুরি মামলার আজকে শুনানি হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটিকে, এবং বলেছে যে এখানে যেন যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে কিংবা যারা জড়িত তাদেরকে সম্পর্কে যেন কোনো রকম কাউকে ছাড় দেওয়া না হয়। দেখুন, ভগবান রামের নামে ভক্তদের দেওয়া টাকা যদি কেউ চুরি করে, তবে তাকে কি বলা হবে? সাধারণ চোর, বিশ্বাসঘাতক, নাকি ধর্মীয় আবেগকে ব্যবহার করে সংগঠিত আরও গুরুতর কোনো অপরাধ? অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান
ও প্রণামীর এক অংশ তছরূপের অভিযোগ এখন আর নিছক রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। বিষয়টি পৌঁছে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। আজ 17 আগস্ট 2026 সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে বিশেষ তদন্তকারী দল বা এসআইটিকে অত্যন্ত দ্রুত তদন্ত শেষ করে মামলাটিকে তার যৌক্তিক পরিণতিতে পৌঁছে দিতে হবে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যে রাম মন্দির নির্মাণের জন্য দেশ জুড়ে সংগ্রহ করা গোটা অনুদান ব্যবস্থাতে কোনো দুর্নীতি হয়েছে। সেটা কিন্তু এখনো অবধি সে সম্পর্কে কোনো রকম অভিযোগ নেই। বর্তমান ফৌজদারি মামলার কেন্দ্রবিন্দু হলো মন্দিরে জমা পড়া নগদ প্রণামী ও অনুদান গণনা করা, সংগ্রহ করা এবং পরিবহনের পর্যায়ে, মানে রাম মন্দির থেকে ব্যাংকে নিয়ে যাওয়ার পর্যায়ে একদল কর্মীর বিরুদ্ধে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ অভিযোগ অত্যন্ত গুরুতর, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই ওই রাম মন্দির ট্রাস্টকে অপরাধী ঘোষণা করার বিরোধিতা, সেটাও কিন্তু দেখতে হবে। আজকের প্রতিবেদনে আমরা জানবো কি অভিযোগ উঠেছে, কারা গ্রেপ্তার হয়েছেন, সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ আজ দিয়েছে, কেন এসআইটি একজন ফরেনসিক অডিটর নিয়োগ করেছে, আর এই ঘটনা কি শুধুই কয়েকজন কর্মীর চুরি নাকি অনুদান পরিচালনার গোটা ব্যবস্থার দুর্বলতা। প্রথমে আসুন ঘটনাটির সামনে এলো কিভাবে। অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে প্রতিদিন বিপুল সংখ্যক ভক্ত আসেন। কেউ নগদ টাকা দেন, কেউ মূল্যবান সামগ্রী দেন, আবার অনেকে অনলাইনে অনুদান জমা করেন। এই বিপুল অনুদান সংগ্রহ করা, গণনা করা, হিসাবের খাতায় তোলা এবং ব্যাংকে পাঠানোর জন্য একটা নির্দিষ্ট প্রশাসনিক সিস্টেম বা ব্যবস্থা রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে অনুদানের নগদ টাকা গণনা করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, মানে ব্যাংকে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে ধীরে ধীরে টাকা সরানো হচ্ছিল। তদন্তকারীদের সন্দেহ এখনো পর্যন্ত এটা একদিনের বা একবারের ঘটনা নয়। দীর্ঘ সময় ধরে অনুদান পরিচালনার ব্যবস্থাকে কাজে লাগিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এটাই এখনো পর্যন্ত কিন্তু এটাই এই জায়গাতে এসে পৌঁছেছে। এই ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মন্দিরের তীর্থযাত্রীর সহায়তা কেন্দ্রে নগদ টাকা গণনার দায়িত্বে একাধিক ব্যক্তি আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, গ্রেপ্তারের পর অভিযুক্তদের কাছ থেকে প্রায় 79,80,000 টাকা উদ্ধার করা হয়েছে। আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তবে মনে রাখতে হবে, গ্রেপ্তার বা টাকা উদ্ধার হওয়া মানেই আদালতে অপরাধ প্রমাণিত হয়ে যাওয়া নয়। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তদন্ত ও বিচার প্রক্রিয়ার ভিত্তিতে। এরপর আসুন কত টাকা আসে রাম মন্দিরে সাধারণভাবে। রাম মন্দির শুধু একটি উপাসনা স্থল নয়, কোটি কোটি ভারতীয়ের কাছে এটি কয়েক শতাব্দীর ধর্মীয় এবং ঐতিহাসিক আকাঙ্ক্ষার প্রতীক। সেই কারণেই মন্দির নির্মাণ এবং পরবর্তী পরিচালনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ অনুদান এসেছে। রয়টার্সের দেয়া হিসাব অনুযায়ী 2026 সালের 31শে মার্চ পর্যন্ত মন্দিরে মোট প্রায়, মানে এটা কিন্তু তৈরি নয়, এটা মন্দিরে অনুদান এবং প্রণামী যেটা জমা পড়েছে তার পরিমাণ 31শে মার্চ 2026 পর্যন্ত প্রায় 582 কোটি টাকা। আর উদ্ধার হয়েছে কত? প্রায় 80 লক্ষ টাকার পরিমাণ। এই পরিমাণটা তুলনামূলকভাবে ছোট মনে হতে পারে, কিন্তু প্রশ্নটা শুধু অঙ্কের নয়। ভক্ত যখন ঈশ্বরের নামে 100 টাকা দেন, তখন সেই 100 টাকাও তার কাছে পবিত্র। কেউ 500 কোটি টাকা থেকে 80 লক্ষ টাকা চুরি করেছে বলে এটা বলা যায় না যে মোট অর্থের তুলনায় চুরি কম হয়েছে, সুতরাং অপরাধটা ছোটখাটো। বরং ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ্বাসের দায় আরও বেশি, কারণ ভক্ত এখানে কোনো ব্যবসায়িক বিনিয়োগ করেন না, কোনো পণ্য কেনেন না, তিনি বিশ্বাসের ভিত্তিতে দান করেন। অতএব একটি টাকাও যদি হিসাবের বাইরে চলে যায়, তার জবাবদিহি প্রয়োজন। এবার আসুন
কেন বিষয়টি সুপ্রিম কোর্টে গেল? অভিযোগ সামনে আসার পর একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। আবেদনকারীদের মধ্যে আইনজীবী নরেন্দ্র কুমার গোস্বামী, অজয় কুমার রায় কংগ্রেস নেতা ও দীনেশ কুমার যাদব এবং আরজেডি সাংসদ সুধাকর সিং রয়েছেন। তিনটি প্রধান মামলার আবেদনকারীরা মোটামুটি কয়েকটা দাবি করেছেন। প্রথমত, তদন্ত যেন নিরপেক্ষ এবং সময় অনুযায়ী হয়, সময়বদ্ধ হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যেন এটা শেষ হয়। দ্বিতীয়ত, অনুদান সম্পর্কিত সমস্ত তথ্য ও প্রমাণ যেন সংরক্ষণ করা হয়। তৃতীয়ত, প্রয়োজন হলে সিবিআই কিংবা বহুমুখী বিশেষ তদন্তকারী দলের মাধ্যমে যেন তদন্ত করা হয়। চতুর্থত, ট্রাস্ট প্রতিষ্ঠার সময় অর্থাৎ 2020 সালের 5 ফেব্রুয়ারি থেকে নগদ অর্থ, মূল্যবান সামগ্রী এবং অন্য অনুদানের পুরো হিসাব আদালতের সামনে পেশ করা যেন হয়। একটি আবেদনে সিসিটিভি ফুটেজ, ডিভিআর, এনভিআর ডেটা, কিউআর কোড এবং ইউপিআই লেনদেনের তথ্য, পেমেন্ট গেটওয়ের লগ, হুন্ডির রেজিস্টার, টাকা গণনার কাগজপত্র, ব্যাংকের নথি, ভল্টে প্রবেশের রেকর্ড এবং মূল্যবান সামগ্রীর তালিকা সংরক্ষণের দাবিও জানানো হয়েছে। কারণ ডিজিটাল প্রমাণের একটি সমস্যা হলো নির্দিষ্ট সময়ের পরে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে বা ওভাররাইট হয়ে যেতে পারে। তাই তদন্ত দ্রুত না হলে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে এটা পরিষ্কারভাবে বলেছে। চতুর্থ অধ্যায়, সুপ্রিম কোর্ট আজ কি বলল? আজকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চ। আদালতের নির্দেশের মূল কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আদালত আজ যে নির্দেশগুলো দিয়েছে: 1, এসআইটিকে দ্রুত তদন্ত শেষ করতে হবে। 2, তদন্তকে তার যৌক্তিক পরিণতিতে পৌঁছে দিতে হবে, অর্থাৎ শুধু কয়েকজনকে গ্রেফতার করে তদন্ত থামিয়ে দিলে চলবে না। টাকা কোথা থেকে সরানো হয়েছে, কিভাবে সরানো হয়েছে, কারা লাভবান হয়েছে এবং ব্যবস্থাপনার কোনো দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে কিনা, এই সব কিছু খতিয়ে দেখতে হবে। 3 নম্বর, এসআইটিকে তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সেই রিপোর্ট দিতে হবে সিল করা খামে। 4, বিভিন্ন মামলাকারী তদন্তের মান এবং স্বচ্ছতা উন্নত করার জন্য কোনো কার্যকর পরামর্শ দিলে সিটকে তা নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। এবং 5, এসআইটির রিপোর্ট এখনই প্রকাশ্যে আনার আবেদন আদালত মঞ্জুর করেনি। প্রধান বিচারপতি জানিয়েছেন, এসআইটি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এবং আদালতের কাছে দায়বদ্ধ। রিপোর্ট প্রথমে বিচারপতিরা পরীক্ষা করবেন, তারপরে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট পক্ষগুলিকে দেওয়ার প্রশ্ন বিবেচনা করা হবে। বর্তমান পর্যায়ে রিপোর্ট প্রকাশ করলে তদন্তের গতিপথ, সাক্ষীদের বক্তব্য অথবা প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে সম্ভবত আদালত সতর্ক অবস্থান নিয়েছে। এটি আদালতের বক্তব্য থেকে করা একটি যুক্তিসঙ্গত অনুমান, চূড়ান্ত বিচার নয়। এবার আসুন এসআইটিতে কারা রয়েছেন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর উত্তরপ্রদেশ সরকার, যোগী সরকার 4 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। দলের নেতৃত্বে রয়েছেন আইজি কিরণ এস, তার সঙ্গে রয়েছেন একজন ডিআইজি, একজন এসএসপি এবং একজন এএসপি পদমর্যাদার কর্মকর্তা। কিন্তু সুপ্রিম কোর্ট শুধু পুলিশ আধিকারিকদের নিয়েই সন্তুষ্ট থাকেনি। আদালত এসআইটিতে একজন ফরেনসিক অডিটর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন সেই নির্দেশ মানা হয়েছে। ফরেনসিক অডিটর কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধুমাত্র কে টাকা নিয়েছে এই প্রশ্নের তদন্ত নয়। দেখতে হবে হিসেবের খাতায় কি লেখা হয়েছিল, বাস্তবে কত টাকা জমা পড়েছিল, কত টাকা ব্যাংকে পৌঁছেছিল, রসিদ ও নগদের মধ্যে কোনো ফারাক ছিল কিনা, ডিজিটাল লেনদেনে কোনো অসঙ্গতি আছে কিনা এবং হিসাবের রেকর্ড পরে বদলে ফেলা হয়েছিল কিনা। সাধারণ পুলিশ তদন্তে সাক্ষী, সিসিটিভি এবং উদ্ধার হওয়া টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু আর্থিক তছরূপের প্রকৃত বিস্তার জানতে প্রয়োজন একজন হিসাব বিজ্ঞানী বা অডিটরের যিনি আছেন বিশেষজ্ঞ তাকে। ট্রাস্টের ভূমিকা এবং নেতৃত্বে পরিবর্তন নিয়ে কি হলো, দু কথা বলা যাক। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে তাদের অনুদান যথাযথভাবে নথিবদ্ধ করা হয়
এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তারা অস্বীকার করেছে। তবে এই ঘটনার সামনে আসার পর ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র পদত্যাগ করেছেন। ট্রাস্ট একজন অন্তর্বর্তী সম্পাদক নিয়োগ করেছে এবং নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। দেখুন, পদত্যাগ মানেই অবশ্য ফৌজদারি অপরাধ স্বীকার করা নয়, এটি প্রশাসনিক এবং নৈতিক দায় গ্রহণের পদক্ষেপ। কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গিয়েছে কিনা তা এসআইটির চূড়ান্ত রিপোর্ট এবং পরবর্তী বিচার প্রক্রিয়াতে পরিষ্কার হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এখনো কোনো সাধু বা সন্তের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে এটিও প্রাথমিক তদন্তের পর্যবেক্ষণ, চূড়ান্ত রিপোর্ট নয়। এবার আসুন, রাজনৈতিক লড়াই কোথায় পৌঁছেছে। রাম মন্দিরের সঙ্গে বিজেপি এবং বৃহত্তর হিন্দুত্ববাদী আন্দোলনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই অনুদান চুরির অভিযোগ স্বাভাবিকভাবেই রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। কংগ্রেস সমেত বিরোধীরা বর্তমান ট্রাস্ট ভেঙে দিয়ে সম্পূর্ণ পুনর্গঠন এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে স্বাধীন তদন্তের দাবি করেছে। বিজেপির পাল্টা অভিযোগ, বিরোধীরা কয়েকজন কর্মীর অপরাধকে ব্যবহার করে রাম মন্দির এবং হিন্দু সমাজের বদনাম করতে চাইছে, সাধু সন্তদের বদনাম করতে চাইছে। এই জায়গায় সুপ্রিম কোর্টের সতর্ক বার্তাটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এর আগের শুনানিতে আদালত আবেদনকারীদের স্পষ্টভাবে বলেছিল, আদালতকে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে পরিণত করবেন না, মামলাটিকে রাজনৈতিক রং দেয়া চলবে না। এটি আপাত দৃষ্টিতে একটি ফৌজদারি অপরাধের মামলা এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ আদালত একটা সীমারেখা টেনে দিয়েছে। মন্দিরের পবিত্রতার অজুহাতে অপরাধ চাপা যেমন দেয়া যাবে না, তেমনি অপরাধ প্রমাণিত হওয়ার আগে রাজনৈতিক উদ্দেশ্যে গোটা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা প্রত্যেক ট্রাস্টিকে চোর বলাও চলবে না। আজকের নির্দেশের যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার বৃহত্তর তাৎপর্যটা কি? এই মামলার গুরুত্ব রাম মন্দিরের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এসআইটির তদন্ত রিপোর্ট দেখার পর দেশের সমস্ত মন্দিরের অনুদান কিভাবে পরিচালিত হবে, কি ধরনের স্বচ্ছতা বজায় রাখতে হবে, সে বিষয়ে সংস্কারমূলক নির্দেশ জারির কথা সুপ্রিম কোর্ট বিবেচনা করবে। ভবিষ্যতে বড় ধর্মীয় প্রতিষ্ঠানে কয়েকটি ব্যবস্থা বাধ্যতামূলক করা হতে পারে। নগদ অনুদান গণনার সময় একাধিক স্তরের নজরদারি, দীর্ঘ সময় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, প্রতিদিনের নগদ সংগ্রহের সঙ্গে ব্যাংক জমার মিল আছে কিনা পরীক্ষা করা, হুন্ডি খোলা ও টাকা পরিবহনের ডিজিটাল রেকর্ড, নিয়মিত স্বাধীন অডিট এবং মূল্যবান ধাতু বা অলংকারের পৃথক ইনভেন্টরি করতে হবে। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করেও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে, কারণ ভক্তের দানের সুরক্ষা ধর্মবিরোধী নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস রক্ষা করার অঙ্গ। এবার শেষ করি আলোচনা। অযোধ্যার রাম মন্দির ভারতীয় সভ্যতা, বিশ্বাস এবং দীর্ঘ রাজনৈতিক আইনি আন্দোলনের এক বিরাট প্রতীক। সেই মন্দিরে কেউ যদি রামের নাম করে দেয়া অর্থ আত্মসাৎ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোরতম আইন ব্যবস্থা হওয়া উচিত। সে কর্মচারী হোক, আধিকারী হোক কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন। একই সঙ্গে বিচার শেষ হওয়ার আগে কাউকে অপরাধী বানিয়ে দেয়া কিংবা একটি ফৌজদারি তদন্তকে হিন্দু ধর্মের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারে পরিণত করা চলবে না। সুপ্রিম কোর্টের বার্তা তাই খুব পরিষ্কার, রাজনীতি নয়, প্রমাণ চাই। গোপনীয়তার নামে ধামাচাপা নয়, নিরপেক্ষ তদন্ত চাই। আবার অভিযোগের নামে নির্বিচার চরিত্র হনন চলবে না। এসআইটির সামনে এখন প্রধান দায়িত্ব কেবল উদ্ধার হওয়া প্রায় ৮০ লক্ষ টাকার হিসাব দেয়া নয়, অনুদান ব্যবস্থার কোথায় ফাঁক ছিল, কারা সেই ফাঁকের সুযোগ নিয়েছে এবং ভবিষ্যতে একই ঘটনা আটকানো যাবে কিভাবে, তার পূর্ণ উত্তর খুঁজে বার করা। কারণ রাম মন্দিরে দেওয়া অনুদান শুধু টাকা নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি মানুষের আস্থা, বিশ্বাস। আর আস্থা বা বিশ্বাসের অর্থ যারা চুরি করে
তাদের অপরাধ শুধু আইনের বিরুদ্ধে নয়, মানুষের আস্থার বিরুদ্ধে। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।